নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। প্রচারের শেষ বেলায় বিজেপির বাইক র্যালিতে হামলা চালালো তৃণমূলের দুষ্কৃতীরা। আহত হয়েছেন দাঁতন বিধানসভার বিজেপি প্রার্থী অজিত জানা সহ বিজেপির প্রায় 100 জন কর্মী। ভাঙা হয়েছে বেশ কিছু মোটর বাইক। আহতদের মোহনপুর বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বালেশ্বর পাঠানো হয়েছে। বাকি কয়েকজনকে এগরায় চিকিৎসা চলছে। এই ঘটনার জন্য পুরোপুরি তৃণমূলের হারমাতদের দায়ী করেছেন বিজেপি প্রার্থী অজিত জানা। উল্লেখ থাকে, মঙ্গলবার ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন। এদিন হরিপুর থেকে গোমুন্ডা পর্যন্ত বাইক র্যালির আয়োজন করেছিল বিজেপি। সেই মতো নির্বাচন কমিশনের অনুমোদন নিয়ে বাইক র্যালি চলছিল। হঠাৎই আতলা এলাকায় এলে বিজেপি তৃণমূলের মধ্যে উত্তেজনা ছড়ায়। তৃণমূলের কর্মীরা মোটর বাইকে একের পর এক হামলা চালায় বলে অভিযোগ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিজেপি নেত্রীদের বক্তব্য, ইচ্ছে করেই এই ঘটনা ঘটানো হয়েছে। এলাকায় বরাবর উত্তেজনা প্রবণ হওয়া সত্ত্বেও পুলিশ ছিল না কেন্দ্রীয় বাহিনী। পুলিশের দিকে অভিযোগ তুলেছেন বিজেপি কর্মীরা। এলাকায় উত্তেজনা থাকার পরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। অজিত জানার বক্তব্য, তৃণমূল প্রার্থী মানিক মাইতির নির্দেশে এই ঘটনা করেছে হারমাত বাহিনীরা। ভাবুদেরও লেগেছে। মতেই বসতে কিছু কাম কাজ দেখি নিয়েছি ফোন লাগাচ্ছিল এর ভাইও তোমার লেগেছে নাকি? ভাবুদেরও লেগেছে। মতেই বসতে কিছু কাম কাজ ঘটেছিল আজকে।
আজকে আমাদের একটা বাইক মেগা র্যালি ছিল। লাস্ট আমাদের প্রচার এটা ছিল, যেহেতু আমাদের 5টার সময় বন্ধ ছিল, বন্ধ হয়ে যাবে। তো আমাদের র্যালিটা স্টার্ট করেছি আমরা হরিপুর থেকে, জাহালদা হয়ে ভিতর দিয়ে আতলা ভেতর দিয়ে এসেছি। আতলাটা এত সেন্সিটিভ জায়গা, এত এই জায়গা, আমাদের পারমিশন ছিল, তার সত্ত্বেও আমাদের পুলিশ প্রশাসন কোনো একজনও সেখানে না ফোর্স ছিল না, পুলিশের কোনো কাজ ছিল, কেউ ছিল না সেখানে। আমার গাড়ি বেরিয়েছে, বেরোনোর পরে পিছনে যে কয়েকটা ছেলে থেকে গেছিল তাদেরকে প্রথমে এত বড় বড় ঢিল ছুঁড়ে মেরেছে, তাদেরকে আহত করেছে। তারা তখন বাইক থেকে যখন পড়ে যায় তাদেরকে ছুরা টুরা যা পেরেছে দিয়ে মেরেছে, এত মোটা মোটা বাটাম দিয়ে মেরেছে। আমাদের একটা ছেলে পুরো এত জোর আহত হয়েছে, তাকে বালেশ্বর পাঠিয়ে দিতে হয়েছে, এখনো পর্যন্ত ওর সেন্সার নেই। 100 জনের উপরে আমাদের আহত হয়েছে। কতজনকে ট্রান্সফার করা হয়েছে মনপুর হাসপাতাল থেকে? আমাদের এখান থেকে প্রায় 15 জনের মতন হাসপাতাল থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, আর এনজিওর আছে প্রায় 90 জনের থেকেও বেশি আছে। পুলিশ প্রশাসনের কোনোভাবে মদত ছিল কি মনে হয়? যথেষ্ট পরিমাণ মদত ছিল, কারণ সেখানে কেন পুলিশ প্রশাসন ছিল না? এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, প্রায় 1 ঘন্টার পরে পুলিশ প্রশাসন সেখানে গেছে। মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে কি না, মহিলাদের গাড়ি কিছু জন আমাদের ছিল, তারা এমনি আঘাত পেয়েছে, কিন্তু তাদেরকে ছেটে বের করে আনা হয়েছে। আচ্ছা আচ্ছা, কারা ছিল কোনো শনাক্ত করতে পেরেছেন যেখানে হয়েছে ঘটনাটা? ওখানে ওই আতলা বস্তির যত হারমাত, যত সেখানে শাসক দলের যতজন আছে সবকটা এতে ছিল যুক্ত, সবাই মানিক মাইতের ইয়েতে এটা হয়েছে পুরোপুরি। কি কি ঘটেছিল দাদা আজকে? আমাদের রেডি চলছিল, তারা প্ল্যান করে আছে বলে আমরা জানিনি। এটা করেছে খড়ি গ্রুপ, জারুল গ্রুপ, ইস্তেকার গ্রুপ, পুরা 3 জায়গা মিলিয়ে কাজ করেছে। আমরা যখন লেডি ঈদগাহ খেপে যাই, তারপরে আমাদেরকে প্রার্থীর উপরে সব ইট বিচ্ছে সব ছাটা হয়। আপনার কোথায় মেরেছে? আমাকে এখানে এজারুল হাত মেরেছে রোড দিয়ে, এখানে পিছনে। আচ্ছা, কাদের লোক ছিল তারা? টিএমসি দলে হরমত বাহিনী। আচ্ছা, এজারুল হচ্ছে সবচেয়ে বড় হরমত বাহিনী, 2 নম্বর হচ্ছে খলিল, 3 নম্বর হচ্ছে ইস্তেকারের নেতৃত্ব সব কাজ হয়েছে। দাদা দাদা কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? আগে অজিতদা ইয়েতে গেছিলাম র্যালিতে, আঁকলার কাছে, মানে ধরে কোনো কথা নয়, পাথর, রড, শাবল, কাতান সব নিয়ে কোনো কথা নয়। যারা প্রথম বেরিয়ে গেছে ঠিক আছে, ধরে নিচ্ছে, মানে 5-2 হাত অন্তর তারা আছে গ্যাদারিং করে। কারা কারা ছিল, কারা? সব আকলার মুসলমান। আপনার কোথায় মেরেছে? আমার সব তৃণমূলের আমার। আপনার কোথায় মেরেছে? এইখানে প্রথম পাথর, হ্যাঁ, তারপর 4-5 জন মিলে হ্যাঁ। শুধু পা দি লাঠি। উৎসাহ উদ্দীপনা, এই যে ছেলেদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা এসছে, মানে ওরা ঠিক করে যাবে, পরিবর্তন করেই ছাড়বে। আমরা যে পরিবর্তন ডাক দিয়েছি সেই পরিবর্তনে এরা সব সহযোগী। ওরা বিভিন্ন জায়গা থেকে এসছে, এখনই দেখা হলো কেউ ব্যাঙ্গালোর থেকে এসছে, কেউ চেন্নাই থেকে এসছে, কেউ বোম্বে থেকে এসছে, কেউ আহমেদাবাদ থেকে এসছে। এই ছেলেরা নিজের পয়সা খরচা করে আর বাস ভাড়া করে ওরা ওখান থেকে এসছে। আমাকে এখন জানলো যে দাদা আপনাকে আমরা জেতাতে এসছি, আর এই পদ্মফুলে আমরা ভোট দিয়ে যাতে আগামী 26-এ যে নির্বাচন, আমরা যে 23শে এপ্রিল আমাদের নির্বাচন হতে চলেছে, তাতে যাতে আমরা সবাই ভারতীয় জনতা পার্টি ভোট দিতে পারি, তার জন্য আমরা এসেছি। তার পরিবর্তন যে একটা সবাই চাইছে, এটা তার নিদর্শন যে সমস্ত যারা আমাদের পরিযায়ী যারা আছে, আমাদের শ্রমিক বা কর্মচারী যারা আছে, তারা নিজের রাজ্যে ফিরে এসে এটা পরিবর্তনের আবহাওয়াকে আরও একটা অনেকখানি এগিয়ে নিয়ে যেতে চাইছে। এটা ভালো লক্ষণ। আগামী দিনে আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টি এদের সকলের সহযোগিতায় আগামী দিনে শাসন ক্ষমতা আসছে। 219 কি হয়েছিল? আমরা বাইকে আসছিলাম, পিছনে প্রার্থী আগে যাচ্ছিল, আসার সঙ্গে সঙ্গে ওরা কয়েকজন মুসলিম ছেলে হাতে পতাকা নিয়ে জয় বাংলা বললো, আমরা কেউ কিছু বলিনি, আমরা চলে আসলাম। ওরা কি করলো, অতর্কিত ভাবে প্রথমে পিছনে হামলা করলো, পিছনে হ্যাঁ এখানে মেরেছে, এখানে পিঠে। ওই অতর্কিত হামলার ফলে কি হলো, যারা পিছনে ছিল তারা ছুটে পালিয়ে যায় জ্যানকাপুরের দিকে। তখন ওরা আবার সামনে বাঁশগিরির দিকে অ্যাটাক করে, যারা মাঝখানে ছিল তাদেরকে প্রচুর মারে। আমাদের এখানে পাশের গ্রামে রেমুর একটা ছেলে, তাকে আমি যখন বাঁচাতে যাই তখন আমাকে মারে।
আর আমার বাইকটা পুড়িয়ে দিয়েছে আগুন জ্বালিয়ে। আপনার বাইক পুড়িয়ে দিয়েছে? হ্যাঁ, আমার বাইক পুড়িয়ে দিয়েছে। কারা ছিল শনাক্ত করতে পেরেছেন কোনোভাবে? না, শনাক্তন করতে পারিনি, তখন নিজের জীবন বাঁচাবো না শনাক্তন করবো। হুম টোটালটাই মহামেডাম লোক, আতলা বস্তির লোক। হুম। তারা 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 কি তৃণমূলের সমর্থক ছিল? তারা টোটালটাই তৃণমূলের সমর্থক। ওরা হাতে টিএমসির পতাকা নিয়ে সামনে রাস্তার সামনে একদম মানে ঘিরে দিয়েছে। তো ঘিরে দেওয়ার পরে যখন আমরা আসছিলাম, আমাদের পিছনে পতাকাগুলো মারা ছিল, যে বল জয় জয় বাংলা বল, নয়তো এই কথা বলে সব পতাকা সব ছিঁড়ে ফেলে দিয়েছে। আপনাকে আপনাকে কি মেরেছে? মেরেছে, প্রচন্ড মেরেছে। এখানে মেরেছে, পা ভেঙে গেছে আপনার? এখানে মেরেছে, হাত ফাটিয়ে দিয়েছে হুম। সবগুলো। তৃণমূলের লোক? ওরা আগে থেকে প্ল্যানিং করা ছিল। কাদের লোক ছিল এগুলো? ওরা সব টিএমসির লোক ছিল, আগে থেকে প্ল্যানিং করা ছিল। সব সামনে মহিলাদেরকে সামনে রেখেছে যাতে ওনাদেরকে কিছু না বলা হয়। ঠিক আছে, ওরা জানে যে ভালো করে যে আমরা মহিলাদেরকে গায়ে হাত দেবো না, তার জন্য ইট, রড, বড় বড় লাঠি এগুলা নিয়ে সব বেরিয়ে সবগুলো। আপনাকেও মেরেছে? আমাদেরও মেরেছে। আমরা তাদের হাতে পায়ে ধরে নিয়েছি যে দাদা আমাকে ছেড়ে দিন। ওনারা আমাদেরকে কি করলো, ফার্স্ট বলো আসুন আপনাদেরকে আমরা বের করে দিব। তো আমরা অলরেডি ওদের ভরসা আমরা এগিয়ে যাই। ওখানে আমরা দেখি আমাদেরকে ঘিরে নিয়ে একবারে আমাদের উপর পুরো বাঁশ, লাঠি, ইট, গালে থাপ্পড়, চটচাপ্পড় লাগাতে শুরু করে। আপনার কোথায় মেরেছে? আর পিঠে খুব মেরেছে, খুব যন্ত্রণা করছে পিঠে, কান পাটায়ও মেরেছে খুব। মানে ওদের কাছে আমরা জোর অনুরোধ করছি, দেখুন রাজনীতিক দল যে যার প্রচার করতেই পারে, কোনো কথা কোনো শুনছে না, বলছে তোমরা জয় শ্রীরাম বলে যাবে কেন রাস্তা দিয়ে। এই আমাদেরকে ঘিরে, সেখানে প্রায় 50 জন ছিলাম। আমার সামনে একজনকে মারলে, আমার রাস্তার উপর পড়ে আছেন এখনো মনে হয়। এবার আমরা যা করে সেখানে পড়ে গিয়েও আমরা দৌড়ে দৌড়ে পালিয়ে এসেছি, আমাদের জীবনটা বাঁচিয়ে নিই। কতজন ইনজিয়ার্ড হয়েছে? 300 জন। আপনারা বিজেপির কর্মী ছিলেন? হ্যাঁ স্যার। তৃণমূলের কর্মীরা মেরেছে? তৃণমূল কর্মী পতাকা হাতে নিয়ে বাঁশ সুটান আর ইট নিয়ে তারা সব রেডি ছিল, বাইরে থেকে লোক গুন্ডা বানিয়ে এনে রেখেছিল, পরিকল্পনা ম্যাপে কাজ করেছে তৃণমূলের নেতৃত্বে পরিকল্পনা। কবির সুমন লিখেছিলেন 1991 সালে, সময় বদলেছে, এখন শুধু নেতারাই নন, ভোটের সময়ে কপ্টারে চড়ে জেলায় জেলায় ঘুরছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও। সোমবার সকাল বিকেল উত্তরবঙ্গের 3 জেলায় এভাবেই নির্বাচনী প্রস্তুতি এবং পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন সিইও মনোজ আগরওয়াল। মঙ্গলেও তিনি একের পর এক জেলায় যাচ্ছেন আকাশপথে, চড়ছেন বায়ুসেনার কপ্টার, যেটি ওড়ানোর দায়িত্বে রয়েছেন উইং কমান্ডার প্রদীপ হরিহরন। যদিও এ দৃশ্য রাজ্যে নজিরবিহীন নয়, অতীতেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা দুর্গম এলাকার ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে কপ্টারেই যাতায়াত করেছেন। কিন্তু মনোজের ক্ষেত্রে তা শুধু দুর্গম এলাকা বলে নয়, সময় বাঁচাতে সোমবার থেকে সর্বত্রই কপ্টারে চড়ে যাচ্ছেন তিনি। এতে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে ভালোভাবে বৈঠক করার সময়ও পাওয়া যাচ্ছে। কমিশন সূত্রে খবর, মনোজই প্রথম সিইও যিনি বায়ুসেনার কপ্টার ব্যবহার করছেন। তার জন্য কেন্দ্রের তরফে আরও 3টি কপ্টার পাঠানো হচ্ছে বলে সূত্রে দাবি। মঙ্গলবার কোচবিহার থেকে আকাশপথে পশ্চিম মেদিনীপুরে পৌঁছে যান সিইও। কুইকোটার হেলিপ্যাডে নেমেছে তার কপ্টার। তারপর সেখান থেকে সড়ক পথে শহরে পৌঁছন মনোজ। সেখানে সিপাহীবাজার এলাকায় গিয়ে বুথ পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক বিজিন কৃষ্ণ, জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। কমিশন সূত্রে খবর, ভোট পরিস্থিতি খতিয়ে দেখে বিকেলেই কলকাতায় ফিরে আসার কথা মনোজের। প্রসঙ্গত, 2006 সালে তৎকালীন সিইও দেবাশিস সেন মালদা ও মুর্শিদাবাদের ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে হেলিকপ্টার ব্যবহার করেছিলেন। যদিও মালদা থেকে কলকাতা ফেরার পথে প্রাকৃতিক দুর্যোগের কারণে মুর্শিদাবাদে জরুরি অবতরণ করানো হয়েছিল তার হেলিকপ্টার। 2 দশক পর আবার সেই দৃশ্য ফিরল রাজ্যে। নেতা নেত্রীদের মতো আকাশে ভাসলেন সিইও।
चलो हो गया, चलो 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 चलिए चलिए লাগবে না ছবি হবে। দেশের প্রধানমন্ত্রীর বেলদায় সভার পরে বিজেপি প্রায় নিশ্চিত 3টি বিধানসভা তাদের দখলে যাবে। রবিবার দেশের প্রধানমন্ত্রী বেলদা স্টেডিয়াম মাঠে সভা করেন, আর বেলদায় প্রধানমন্ত্রীকে দেখার জন্য বহু মানুষ ভিড় করেন বেলদায়। এর আগে এই ধরনের জনসমাগম দেখেননি, আর তারপরেই শাসক দলের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বিধায়ক সূর্যকান্ত অট্টকে দল এবার টিকিট না দেওয়ায় তার সাজানো বাগানে একদিনও প্রচারে যাননি সূর্যকান্ত অট্ট। তার ফলে বিজেপি এক প্রকার ফাঁকা মাঠ পেয়ে গিয়ে তাদের মতো করে প্রচার করছে। প্রতিটি নির্বাচনের শেষ দিনের প্রচারে বেলদা শহরে শাসক দলের পক্ষ থেকে বিশাল র্যালির আয়োজন করা হলেও এবার নির্বাচন কমিশনের কাছে অনুমোদন না থাকায় শেষ প্রচার বেলদা এলাকার মানুষ শাসক দলের কর্মী সমর্থকদের তেমনভাবে দেখতে পেলেন না। তবে বিজেপি প্রথম থেকেই বেলদাকে পাখির চোখ করে প্রচার চালিয়ে যাচ্ছে। বেলদায় প্রধানমন্ত্রীর সভার পাশাপাশি শেষ পর্যায়েও খোল করতাল সহ র্যালি করেন, আর র্যালিতে বিজেপি প্রার্থীর শেষ ভোটটাও বেলদাবাসীর কাছে চাইলেন। এবার নারায়ণগড় ব্লকের 16টি অঞ্চলে বিজেপি ভালো ফল করবে বলে দাবি করছেন বিজেপি নেতারা। অন্যদিকে বিজেপি নেতার সঙ্গে তৃণমূল নেতার অডিও ভাইরাল হওয়ার পরে দলের কর্মীদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। ভোট
শেষ প্রচারে কেশিয়াড়ি বিধানসভা তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডির সমর্থনে রোড শো করলেন সাংসদ দেব। এদিন কুসুমপুর রাবণ দহন মাঠে কপ্টার থেকে নেমে তিনি প্রত্যুষা পার্ক থেকে তার র্যালি শুরু করেন। কেশিয়াড়ি বাসস্ট্যান্ড এলাকায় লোক ধরানোর জায়গা নেই বললেই চলে। আর তার মধ্যে তিনি বলেন, বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 23 তারিখ সকাল সকাল গিয়ে তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডিকে জোড়া ফুল প্রতীকে বোতাম টিপে ভোট দিয়ে দিদির হাতকে শক্ত করুন। বর্তমানে দিল্লি থেকে উড়ে আসা বাবুরা যে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন তাতে বিশ্বাস করবেন না। আর আমাদের নেত্রী যা বলেন তাই করেন। আজ রাজ্য জুড়ে প্রতিটি পরিবারের সদস্যরা কতভাবে উপকৃত হচ্ছেন তা তুলে ধরেন। এদিন তীব্র দাবদাহকে উপেক্ষা করে কয়েক লক্ষ মানুষ হাজির হন দেবকে দেখার জন্য। গাড়ির উপর থেকে ফুল ছুঁড়ে দেন ভোটারদের উদ্দেশ্যে। শেষ পর্যায়ে শাসক দলের এই প্রচার কতটা কাজে আসে তা দেখার। এবার কেশিয়াড়ি বিধানসভায় দুই প্রার্থীর মধ্যে জোর লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রমের সমর্থনে রোড শো করতে এসে অনুমোদন না থাকায় ফিরে যেতে হয়েছে নেতাকে। আর তারপরে শেষ প্রচারে এক প্রকার দেবকে এনে নজর কাড়ল তৃণমূল। তুই সামনে কি ঢুকে যাচ্ছিস? আগামী 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। তার দুদিন আগে নন্দীগ্রামে গ্রেপ্তার তৃণমূল নেতা শেখ সুফিয়ানের জামাই শেখ হাবিবুল ওরফে নান্টু। তৃণমূল নেতা নান্টু নন্দীগ্রামের মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। বিজেপির অভিযোগ, সোমবার রাতে মোহাম্মদপুরের বুথে প্রচারে বেরিয়ে তিনি ভোটারদের টাকা বিলি করছিলেন। সেই সময় তাকে ধরে ফেলেন বিজেপির কর্মী সমর্থকরা। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তার সত্যতা এই সময় অনলাইন যাচাই করেনি। ভিডিওয়ে হাবিবুলকে বলতে শোনা গিয়েছে,
টাকা কোথায়? আমি তো ভোট প্রচারে এসেছি। এ নিয়ে দুই শিবিরের মধ্যে বচসাও বাধে। তারপরেই গ্রেপ্তার করা হয় নান্টুকে। পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নান্টু গ্রেপ্তার হয়েছেন। ব্যানার্জির কালেক্টর মমতা ব্যানার্জির বাড়িতে লুকিয়ে আছে। মমতা ব্যানার্জির বাড়ির সামনে একটা পার্টি অফিস আছে, হল, সেখানে এসি চালিয়ে ক্যাম্বিস খাটে শুয়ে আছে। মমতা ব্যানার্জির বাড়িতে প্রতীক জৈন আছে পরিবার নিয়ে। দুনিয়ার চোর, ডাকাত, ধর্ষক, তোলাবাজ, সিন্ডিকেট আশ্রয়স্থল হচ্ছে মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়ি। দাদা সুফিয়ানের জামাই গ্রেপ্তার হয়েছে। গুন্ডামি করলে গ্রেপ্তার হবে, সে বাবরের নাতি হোক আর হুমায়ুনের ভাইপোই হোক আর সুফিয়ানের জামাই হোক। দাদা লালবাজারে 299 জনকে নামে এফআইআর হয়েছে। মেদিনীপুর মূলত পূর্ব মেদিনীপুরের সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অত্যন্ত গভীর। যদিও সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সম্পর্কের সমীকরণ। একদা যাদের চোখ বন্ধ করে ভরসা করেছিলেন সেই অধিকারী পরিবারই এখন মমতার বিরোধী। মঙ্গলবার হলদিয়ার সভা থেকে সেই অধিকারী পরিবারকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীতে মেদিনীপুরের দায়িত্ব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দেবেন বলে জানিয়ে অধিকারী পরিবারকে উৎখাতের ডাক দিলেন তিনি। তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে ছিল কাঁথির অধিকারী পরিবার। শিশির অধিকারী ও তার দু ছেলে শুভেন্দু ও দিব্যেন্দুও দলের হয়ে লড়াই করেছেন দীর্ঘদিন। সাংসদ, বিধায়ক হয়েছেন, মন্ত্রিত্ব সামলেছেন। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন ছিলেন তারা। কিন্তু আচমকাই ছবিটা বদলে গিয়েছে 2020 সালে। যাবতীয় পদ ত্যাগ করে বিজেপিতে যোগ দেন শিশির পুত্র শুভেন্দু। তারপর ধীরে ধীরে অধিকারী পরিবারের সকলেই পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন। প্রকাশ্যে বারবার আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ও তৃণমূলকে। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি লড়াই করেছেন। তারপর পেরিয়েছে 5 বছর। দুয়ারে আবার বিধানসভা নির্বাচন। মঙ্গলবার হলদিয়ায় বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে নাম না করে সেই অধিকারী পরিবারকে তুলোধনা করলেন মমতা। তিনি বলেন, নীলবাতি লালবাতি লাগিয়ে গাড়িতে সবাই ঘুরছে, তোমাদের এত অহংকার, এক ভাই এমপি এক ভাই এমএলএ, পুরো পরিবারকে ঢেলে দিয়েছ। আমাদের পরিবারে আমি ছাড়া আর কেউ বিধানসভা ভোটে দাঁড়ায়নি। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অধিকারী পরিবারের ক্ষোভের কথা বলেন মমতা। বলেন, ওর উপর কিসের এত রাগ? আমি বলে যাচ্ছি, আগামী দিনে মেদিনীপুরের দায়িত্ব পাবে অভিষেকই। বুঝিয়ে দিলেন, ধীরে ধীরে ব্যাটন সেনাপতির হাতেই দেবেন তিনি। চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, অধিকারী পরিবারকে উৎখাত করবেনই। পড়ে তার থেকে সব সময় ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিশেষ করে জঙ্গলমহলের এই জায়গাগুলোতে 2 ডিগ্রি 3 ডিগ্রি তাপমাত্রা বেশি থাকে। যুবক যুবতীকে ঝাড়গ্রামে এসে, আসানসোলে গিয়ে, শিলিগুড়িতে গিয়ে, কলকাতায় গিয়ে ঝালমুড়ি বিক্রি করতে হচ্ছে কেন মোদিজি? এই প্রশ্ন ওঠে না? বিহারের সরকার কার? বিজেপির। উত্তরপ্রদেশের সরকার কার? বিজেপির। এর থেকে বড় সাফল্য কি হতে পারে? যারা হেমন্ত সোরেনকে আটকেছে, একজন জনজাতি দেশের একমাত্র ট্রাইবাল মুখ্যমন্ত্রী, একমাত্র মুখ্যমন্ত্রী, জনজাতি মূলবাসী একটা রাজ্যের সর্বোচ্চ পদে রয়েছে, তাকে লোকসভা নির্বাচনের আগে 6 মাস জেল খাটিয়েছে। সে বিজেপির কাছে মাথা নত করেনি বলে। প্রধানমন্ত্রী ঝালমুড়ি খাচ্ছেন বলে তাকে 1 ঘন্টার বেশি দাঁড় করিয়ে রেখেছে, তাকে, তার স্ত্রীকে। আমি যখন শুনলাম, এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমি ফোনে কথা বললাম, তারা বলল, কাউকে একটা আসতেই হবে দাদা, আমাদের সভা ছিল আমরা করতে পারলাম না, মানুষ তো কাউকে চাইছে। আমি বললাম, কেউ যাবে না, আমি যাব, আমি তোমাদের সভায় যাব। তৃণমূল বিশুদ্ধ লোহার দল, যত পোড়াবে, যত তাঁতাবে, যত প্রহার করবে, তত শক্তিশালী হবে। বিজেপির প্রার্থী এখানে যিনি
কালকে তো শুনেছেন তার কেচ্ছাকাণ্ড, নতুন করে বলার কিছু নয়। নির্বাচনের আগে 1 কোটি টাকা নিয়ে ধরা পড়েছিল, আর কালকে যে ভয়েস ক্লিপ ভাইরাল হয়েছে, এই ভয়েস ক্লিপের বিরুদ্ধে এফআইআরও হবে, তার গলার সাথে অডিও স্যাম্পল টেস্টও করানো হবে আগামী দিনে। সংবাদ এই পর্যন্তই, নমস্কার।